আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস নামে যে অসুখটি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। পিসিওএস অসুখটি সম্পর্কে আমাদের আম ডাক্তারদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা আপনার সামনে এমন জটিল একটা জবাব দেবেন, যেই জবাব শুনে আপনি আপনার সমস্যার আগা মাথা কিছুই বুঝবেন না। এবং তখন ডাক্তার আপনাকে যে ঔষধটা দেবেন খেতে বা একাধিক ঔষধ দেবেন খেতে, সেগুলো মনে হবে যে যেহেতু কিছু বুঝতে পারছি না, নিশ্চয়ই ডাক্তার সাহেব এটাকে ভালো বোঝেন, সুতরাং উনি দিচ্ছেন, আমি চোখ বন্ধ করে খেয়ে নিই। কিন্তু সেটা কিন্তু আসলে সমাধান নাও হতে পারে। কারো ক্ষেত্রে যে এটা এই ঔষধগুলো উপকার একদম করে না তা নয়। কিন্তু যদি এই ঔষধগুলোর কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে দেখা যায় যে ঔষধ ছাড়াই আসলে যে ফল আমরা ঔষধ খেয়ে পাচ্ছি, সেই ফল পাওয়া আসলে সম্ভব। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটি আপনার হলো এবং আপনি ঔষধ খেলেন। তারপরে আ এই অসুখের খানিকটা উন্নতি হলো। সেরে সাধারণত যায় না। খানিকটা উন্নতি হলো। তো আম তাহলে মানে অনেকের মনে হতে পারে যে তাহলে বোধহয় আমি এই যে ঔষধটা খাচ্ছি না সেই কারণেই আমাদের এই অসুখটি হয়েছে। কিন্তু আ যদি একটু এ বিষয়ে খোঁজ করেন, লেখাপড়া করেন, তাহলে দেখতে পাবেন যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটি আসলে আপনি মানে আপনার দেহে ওই মেটফর্মিনের অভাবজনিত কারণে ঘটছে না। কমেট নামে যে ওষুধটি অনেকে আমরা খাই, মেটফো, কমেট ইত্যাদি নামে আসলে কেমিক্যালটা হচ্ছে মেটফর্মিন। তো মেটফর্মিন খাননি বলে আপনার দেহে কোনো কিছু ঘাটতি পড়ে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে তা কিন্তু নয়। তবে মেটফর্মিন খেলে পরে যেই কারণে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে, সেই কারণটা হয়তো খানিকটা সমাধান হয় এবং সেজন্যে এটা অনেকের ক্ষেত্রে কিছু উপকার দেয়। তো তাহলে কোনো কেমিক্যালের এই যে ঔষধ যেগুলো আমাদেরকে দেয়া হয়, এই ঔষধগুলোর অভাবজনিত কারণে যদি এই অসুখটি না হয়ে থাকে, তাহলে অসুখটি হলো কেন? তো এর জবাবে সাধারণত ডাক্তারদের মুখে আপনারা শুনবেন, আম তারা এক কথায় জবাব দিবেন, "আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়েছে।" তো সাধারণত হরমোনাল ইমব্যালেন্স শুনলে আমরা একটু ভয় পেয়ে যাই। কারণ দেহের মধ্যে কত রকমের হরমোন রয়েছে। অ্যাম হ্যাঁ, কি বলে যে ইনসুলিন হরমোন, অ্যাড্রিনালিন হরমোন, কর্টিসল হরমোন, ওইদিকে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আরো কত রকমের হরমোন রয়েছে। পিটুইটারি গ্ল্যান্ড থেকে পিটুইটারি হরমোন, থাইরয়েড থেকে আসছে থাইরয়েড হরমোন ইত্যাদি কত রকমের হরমোন। তো ডাক্তাররা যখন বলেন যে আপনার দেহে একটা হরমোনাল ইমব্যালেন্স হয়েছে, সঙ্গে আমরা সাধারণ মানুষ মনে করি সর্বনাশ করেছে। এটা তো বোঝা আমার পক্ষে সম্ভব না। সুতরাং এই বিষয়ে আমি ডাক্তার যা বলে তাই চোখ বন্ধ করে মেনে নিই। আম এটাকে নিয়ে বেশি বোঝার চেষ্টা না করাই ভালো। সেখানটাতেই আমরা আসলে বিপত্তির মধ্যে পড়ে যাই। এখন ডাক্তাররা কেন আমাদেরকে এই হরমোনাল ইমব্যালেন্স এর কথা বলেন? অ্যাম স অনেক ডাক্তার আমার এই কথা শুনে হয়তো একটু অপমানিত বোধ করবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে ডাক্তাররা নিজেরাও বোঝেন না যে এই হরমোনাল ইমব্যালেন্সটা কেন হলো, কোত্থেকে শুরু হলো, কিভাবে এটা এগিয়ে যাচ্ছে? কিভাবে এই একজন নারীর দেহে এই হরমোনাল ইমব্যালেন্সটা থাকছে, তৈরি হচ্ছে? তো মূল কারণটা কি? তাহলে চলুন একটু বোঝার চেষ্টা করি। তাহলে আপনারা যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখে ভুগছেন, তাদের জন্যে বিষয়টা বোঝাটা হয়তো একটু সহজ হবে। অধিকাংশ ক্ষেত্রেই ১০০ ভাগ ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়ে বা জোর দিয়ে সে কথা বলতে পারব না। কিন্তু সাধারণত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটি যাদের হচ্ছে, তাদের অসুখটির শুরু হচ্ছে খাদ্য অভ্যাসে ভুলের কারণে। তো খাদ্য তো প্রতিদিন আমরা খাই এবং আমরা যে খাবার খাচ্ছি, সেই খাবার আমাদের দেহের যে পুষ্টি চাহিদা সেটাকে মেটায় এবং দেহ যে বিভিন্ন কাজগুলো করে, হরমোন তৈরি করা, তারপরে আমাদের দেহটাকে সতেজ রাখা, আমাদের হৃৎপিণ্ডকে চালিয়ে রাখা, কিডনির কাজ ঠিক মতন করা, মস্তিষ্ককে চালিয়ে রাখা ইত্যাদি সমস্ত কাজের জন্যে খাদ্যটা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাদ্যের মধ্যে যদি আমরা সঠিক ধরনের খাদ্য খাই, তাহলে দেহটা চলে সঠিকভাবে। আর যদি আমরা খাদ্যের মধ্যে ব্যাঠিক ধরনের খাবার খাই, তাহলে দেহে গন্ডগোল লাগে। চট করে একটা ছোট্ট উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। আপনার খাবারের মধ্যে আমি খানিকটা যদি বিষ মিশিয়ে দেই, তাহলে খাবারটা কি মানে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুস্বাদু একটা ভালো খাবার, কিন্তু সেটা খেয়ে নিলে পরে আপনার দেহে কিন্তু বিষক্রিয়া হবে। কারণ কি? বিষটা খাবারের মধ্যে ছিল এবং সেটা আপনার স্বাস্থ্যকে এখন প্রভাবিত করছে।
তো আমাদের যে খাবার আমরা যেগুলো খাই, সেগুলোর কতগুলো হচ্ছে আমাদের জন্য আসলে পুষ্টিকর, আমাদের দেহটাকে শক্তিশালী করে, দেহের পুষ্টি চাহিদা মিটিয়ে দেহের যে আ দেহটা যেন সুস্থভাবে চলতে পারে, সেই ব্যাপারটাকে সাহায্য করে। সে ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করে। আবার কতগুলো খাবার, যেগুলোকে আমরা খাবার হিসেবে নামে চিনি, খাবার হিসেবে খাই, সেগুলো দেহের মধ্যে গিয়ে গন্ডগোল বাধায়। ঠিক আছে? তো দেহের মধ্যে যদি খাবার গিয়ে গন্ডগোল বাধায়, তখন এই গন্ডগোলটাকে ম্যানেজ করার জন্যে, এই গন্ডগোলটা যেন আমাদেরকে বিকল করে না দেয়, সেটা নিশ্চিত করার জন্যে আমাদের দেহ চেষ্টা করে। আর সেই চেষ্টার অংশ হিসেবেই বিভিন্ন হরমোন বিভিন্ন মাত্রায় নিঃসরণ হয়ে দেহ বিষয়টিকে সমাধান করার চেষ্টা করে। তো অ্যা হরমোনাল ইমব্যালেন্স যে বলি আমরা, তার মানে হরমোনের মাত্রা স্বাভাবিক যেরকম থাকার কথা, তার মতন না থাকা কথার সঙ্গে তাহলে এই অবস্থাটার একটু মিল রয়েছে, তাই না? তো এখন একাধিক হরমোন কি একসঙ্গে সব উল্টোপাল্টা কাজ করতে শুরু করে? হ্যাঁ, যদি আমি এই যে এরকম বিষাক্ত কিছু খেয়ে ফেলি, তাহলে সেরকম হওয়া সম্ভব। অ্যা একেবারে হচ্ছেই তা গ্যারান্টি দিয়ে বলছি না, কিন্তু এরকম হওয়াটা সম্ভব। কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে যাত্রাটা শুরু হয়, এই গন্ডগোলটা শুরু হয় আসলে একটা হরমোন দিয়ে। এই হরমোনটা নাম হচ্ছে ইনসুলিন এবং এই হরমোনটা আমাদের মানব দেহের মধ্যে এটাকে বলা হয় মাস্টার রেগুলেটর হরমোন। তার মানে এটা হচ্ছে গুরু হরমোন। এই গুরু হরমোন যখন আমাদের দেহে নিঃসরণ হবে, তখন এই হরমোনটা আমাদের দেহের অনেকগুলো কাজকর্মকে নিয়ন্ত্রণ করবে, অনেক রকমের হরমোনের উৎপাদনের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে এবং যদি ইনসুলিন হরমোনটা আমাদের দেহে স্বাভাবিক যেই মাত্রায় থাকা উচিত, সেই মাত্রায় থাকে, তাহলে আমরা সুস্থ থাকবো। আমাদের দেহে অন্যান্য যে হরমোনগুলো উৎপাদনের ব্যাপার, সেগুলোও স্বাভাবিক থাকবে। যদি ইনসুলিন হরমোনটা কম বা বেশি হয়, তাহলেই গন্ডগোল। যদি কমে যায়, তাহলে আমরা টাইপ 1 ডায়াবেটিক রোগীদের কথা জানি, যাদের দেহে ইনসুলিন হরমোন উৎপাদনই হয় না এবং তাদেরকে যদি আমরা ইনসুলিন বাইরে থেকে ইনজেকশন আকারে না দেই বা অন্য কোনো উপায়ে, কারণ সম্প্রতি একটা এসছে যে নাকের মধ্যে স্প্রে করে দিলেও ইনসুলিন নাকের মাধ্যমে শুষে নেয়া যায়, এরকম একটা টেকনোলজির কথা শুনেছি। তো আ যেই উপায়েই হোক, যদি তাদেরকে ইনসুলিন হরমোন তাদের দেহের ভেতরে বা রক্তের মধ্যে মিশিয়ে দেয়া না যায়, তাহলে কিন্তু এই মানুষগুলো বাঁচবে না। টাইপ 1 ডায়াবেটিক রোগীরা বাঁচে না যদি তাদেরকে ইনসুলিন দেয়া না হয়। আর টাইপ 2 ডায়াবেটিস রোগটার ক্ষেত্রে যেটা হয় যে রক্তে ইনসুলিনটা থাকে মাত্রা অতিরিক্ত এবং সেই অতিরিক্ত মাত্রার ইনসুলিন থাকার কারণেই দেহের মধ্যে গন্ডগোল বাধে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কিন্তু ঠিক একইভাবে রক্তের মধ্যে অতিরিক্ত ইনসুলিন থাকার ফলে শুরু হয়। তো আম তাহলে অতিরিক্ত ইনসুলিন থাকার কারণে বিষয়টি কিভাবে শুরু হয়? আমরা চলুন এই বিষয়টিকে একটু বোঝার চেষ্টা করি। প্রফেসর ডক্টর বেন বিকম্যান, তিনি ব্রিঘাম ইয়ং ইউনিভার্সিটির একজন প্রফেসর এবং একজন বি অ্যা গবেষক। তিনি এই বিষয়টিকে ব্যাখ্যা করে বলেছেন উনার একটা ভিডিওতে। আপনারা চাইলে আমি আপনাদেরকে সেটার লিংক দিতে পারব। যেখানে তিনি এই বিষয়টি একদম ধাপে, ধাপে বর্ণনা করেছেন কিভাবে কি হয়। তো সেটাকে যদি আমি সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে কথাটা হবে এইরকম। আমরা যখনই কিছু খাচ্ছি, আমাদের দেশে যেহেতু আমাদের খাদ্য অভ্যাস আসলে শর্করা কেন্দ্রিক। অর্থাৎ আমরা সকালের নাস্তা করেছো কিনা জিজ্ঞেস করলেই আমরা মনে করি রুটি দিয়ে একটু ভাজি দিয়ে খেয়েছি। তাহলে রুটি বা ভাত অনেকে খেয়ে সকালে নাস্তা করেন। ভাত, রুটি, কেউ পরেজ খান বা সিরিয়াল খান। দেখবেন এই সবগুলো খাবারই আসলে হচ্ছে শর্করা এবং আমাদের খাবারের শর্করাটাই হচ্ছে প্রধান অংশ, সবথেকে বেশি অংশ। তার সঙ্গে আমরা কেউ ডিম ভেজে খাচ্ছি, কেউ ডিম সিদ্ধ করে খাচ্ছেন। কেউ হয়তো মাছের একটু তরকারি নিচ্ছেন। যদিও সকালবেলাতে মাছ, মাংস এগুলো সাধারণত লোকে কম খায়। কেউ যদি পরোটা খেয়ে শুরু করে তাহলে সে হয়তো ভাজিও খাচ্ছে, তার সঙ্গে একটু মাংসও খেলো। কিন্তু তুলনামূলকভাবে খুবই অল্প। তো তাহলে আমাদের সকালের যে নাস্তা, সেই নাস্তার মধ্যে দেখবেন শর্করা অংশটাই সবথেকে বেশি। তো শর্করা জিনিসটা কি? শর্করা জিনিসটা হচ্ছে খাবারের সেই অংশ যেটা পেটে গিয়ে আমাদের হজম হয়। ইনফেক্ট মুখের থেকেই হজম হতে শুরু করে। তো হজম হয়ে সেটা গ্লুকোজে রূপান্তর হয় এবং তারপরে আমাদের রক্তের মধ্যে শোষিত হয়। অর্থাৎ আমাদের অন্ত্রের ভেতরে যখন এই খাবারটা যায়, রুটি, ভাত, ফল, মিষ্টি ফল,
তারপরে আলু এগুলো খাওয়ার পরে অতি দ্রুত এগুলো হজম হয়। হজম হয়ে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজটাকে বাড়িয়ে ফেলে। তো আমাদের দেহে গ্লুকোজ থাকাটা অতি জরুরি। গ্লুকোজ না থাকলে মানুষ বাঁচবে না। তো সেজন্যে রক্তে গ্লুকোজ থাকাটা অতি জরুরি। কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা গ্লুকোজ থাকতে হবে? এবং সেই প্রশ্নের জবাব হচ্ছে আমার দেহে গ্লুকোজ থাকতে হবে ১ চা চামচ পরিমাণ। ৪ বা ৫ গ্রাম ওজন। ১ চা চামচে যতটা আম গ্লুকোজ ধারণ করতে পারি আমরা, সেই পরিমাণ গ্লুকোজ আমার সারা দেহে যেকোনো মুহূর্তে থাকতে হবে। তো এখন আমি যে সকালে একটা রুটি খেলাম, একটা পাউরুটি খেলাম বা ভাত খেলাম খানিকটা বা সিরিয়াল খেলাম খানিকটা। এটাতে সাধারণত আমরা যে পরিমাণ খাই সেটা দেখা যায় আমাদের রক্তের মধ্যে এই গ্লুকোজের মাত্রাটাকে বাড়িয়ে ১৮ চামচ, ২০ চামচ, ২৫ চামচ পরিমাণ গ্লুকোজ বাড়িয়ে ফেলার সমতুল্য হয়ে যায়। তো যেখানে দরকার ছিল মাত্র ১ চা চামচ, সেখানে যদি ২৫ চা চামচ হয়ে যায়, তাহলে বা ১০ চা চামচই হয়, ৫ চা চামচই হয়, তাহলেও তো সেটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। তো এই অনেক বেশি যে গ্লুকোজটা, এটা রক্তের মধ্যে মিশলে পরে আমাদের দেহের মধ্যে একটা ঝড় শুরু হয়ে যায়। কারণ হচ্ছে গ্লুকোজটা যদিও আমাদের বেঁচে থাকার জন্যে অপরিহার্য, অত্যাবশ্যকীয়, কিন্তু রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে থাকলে সেটা দেহের জন্যে খুত খুত আ অ অত্যন্ত ক্ষতিকরও, খুবই ক্ষতিকর। তো ফলে রক্তের মধ্যে চিনির মাত্রাটা স্বাভাবিক থেকে একটু বাড়লেই আমাদের দেহ করে কি ইনসুলিন হরমোনটাকে নিঃসরণের মাধ্যমে অ্যাম এই রক্ত থেকে চিনিটাকে সরিয়ে নেবার চেষ্টা করে। তো তার মানে আপনি সকালে যখন নাস্তা খাচ্ছেন, যদি কেউ এরকম নাস্তা খান যে সব মিলিয়ে আপনার রক্তে হয়তো ২০ চামচ চিনি বেড়ে গেল, তাহলে এই ২০ চামচ চিনি সরানোর জন্যে আপনার বেশ খানিকটা ইনসুলিন হরমোনের প্রয়োজন পড়বে। তো ইনসুলিন হরমোনটা নিঃসরণ হবে এবং আপনার সুস্থ যদি থাকেন, সুস্থ দেহে এই চিনিটা আপনার দেহের বিভিন্ন অঙ্গে গিয়ে জমবে। যেই চিনিটা দেহে জমা আর হবে না, যেমন পেশিতে জমা হয় গ্লাইকোজেন আকারে, লিভারে জমা হয় গ্লাইকোজেন আকারে। কিন্তু তারপরেও এই দুটো মিলিয়ে হয়তো দেখা গেল আমরা ১০ চামচ, ১১ চামচ চিনিকে জমা করতে পেরেছি। বাকি যে রইল ১০ চামচ, সেটা কি হবে? সেটা ইনসুলিনের সংকেতে আমাদের দেহ করবে কি চর্বিতে রূপান্তর করে দেহের যেখানে চর্বি রাখার জায়গা সেখানে জমা করে রাখবে। ঠিক আছে? তো এই প্রসেসটাতে সময় লাগে। ২, ২.৫, ৩ ঘন্টা সময় লাগে। তো আপনি খাওয়ার পরে হজম হয়ে রক্তে চিনি বাড়তে খানিকটা হয়তো সময় লাগলো। ধরুন ১ ঘন্টার মধ্যে চিনিটা বেড়ে তো তখন এই সঙ্গেই ইনসুলিনও বাড়তে শুরু করলো এবং ১ ঘন্টা, সোয়া ঘন্টা, ২ ঘন্টা ধরে ইনসুলিন বেড়েই চলল যাতে করে সে এই চিনিটাকে আপনার রক্ত থেকে ধীরে সরিয়ে দেবার ব্যবস্থা করতে পারে। তো আপনার সুস্থ শরীর সুতরাং ইনসুলিন বেড়েছে, দেহ বিভিন্ন জায়গায় এই চিনিগুলোকে নিয়ে শোষণ করে রেখেছে এবং চর্বি উৎপাদন করে রক্তের চিনির মাত্রাকে আবার ১ চা চামচ পরিমাণে নামিয়ে নিয়ে এলো। তাহলে আপনি তখন নিরাপদ। কিন্তু এই পুরো ঘটনাটাতে সময় লাগলো যদি সুস্থও হন তাহলেও ৪ ঘন্টা ৫ ঘন্টা সময় লেগে যায়। মানে ৩ ঘন্টা তো লাগেই। ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা এরকম সময় একেকজনের ক্ষেত্রে লাগে এবং কতটা আপনি খেয়েছেন তার উপরে ভিত্তি করে আম এই সময়টার অ্যা মানে বিভিন্নতা হয়। সেজন্যে নির্দিষ্ট করে বলা যে আপনার জন্য ৩ ঘন্টাই লাগবে এরকম বলা যায় না। তো এখন আপনার রক্তে এইরকম আপনি সকালে নাস্তা খেলেন, চিনি বাড়লো এবং সেই কারণে ইনসুলিন বাড়লো এবং তারপরে ৪-৫ ঘন্টা পরে যখন আর রক্তে চিনি নেই, মানে অতিরিক্ত চিনি নেই, তখন ইনসুলিনটা আস্তে কমে আবার বেসলাইনে নেমে এলো। এটা যদি দিনে ১ বার, ২ বার বা ৩ বার ঘটে তাহলে সেটা স্বাভাবিক। আমাদের দেহ সেটাকে মানিয়ে নিতে পারে। কিন্তু যদি আমরা এই ঘটনাটিকে ঘন ঘটাতে থাকি। সকালবেলায় নাস্তা খেলাম, তারপরে ১১ টার দিকে আমাদের মিড মর্নিং স্ন্যাকস যেটাকে বলা হচ্ছে সেটা খেলাম। তারপরে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। দুজনে মিলে ২ টো সিঙ্গারা খেয়ে নিলাম। তারপরে সিঙ্গারাটাকে সঙ্গে শুধু সিঙ্গারা খেয়ে পোষায় না, সঙ্গে একটু কোক খেয়েছি। এই রকমের বা কেউ বলল যে ফ্রুট জুস খাওয়াটা অত্যন্ত স্বাস্থ্যকর, সুতরাং আমি ফ্রুট জুস খেয়েছি। তো এরকম করে দুপুরের খাওয়ার আগেই দেখা যায় আরো ২ বার খেয়ে নিয়েছি। তো যদিও আমার দৃষ্টিতে এটা সামান্য একটু খাবার, কিন্তু আমাদের দেহের দৃষ্টিকোণ থেকে কিন্তু কত চামচ চিনি এলো সেটাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা। এবং যদি চিনির মাত্রা ১ চামচের জায়গায় সোয়া চামচও হয়, তাহলেই আমাদের দেহ বলে, "সর্বনাশ রে! রক্তে চিনি বেড়েছে রে! ইনসুলিন তুই ঝাঁপিয়ে পড়ে আমারে বাঁচা রে!"
তো ফলে তখন ইনসুলিন হরমোনটা ঝাঁপিয়ে পড়ে। তার মানে আপনি যদি এরকম ঘন, ঘন খান, তাহলে আপনার দেহে ইনসুলিন হরমোনটা সারাদিন ধরেই বেড়ে থাকে। তো সকাল থেকে এরকম বাড়িয়ে রেখেছিলেন, দুপুরে লাঞ্চ করলেন, লাঞ্চে বেশ খানিকটা খাবার খেয়েছেন এবং সে কারণে ইনসুলিন আবার দীর্ঘ সময়ের জন্য বেড়ে থাকবে। বিকেলে ৫টা ৫:৩০ দিকে আপনি আবার বিকেলের নাস্তা খেয়েছেন, তাতেও আবার ইনসুলিন বাড়লো কারণ চিনি বেড়েছে। এইরকমভাবে তাহলে দিনের একটা বিশাল সময় দেখা যায় ইনসুলিন হরমোনটা বেড়ে থাকে। আচ্ছা, তো এখন তো বললাম ইনসুলিন হরমোনটা কিভাবে বেড়ে থাকে। বুঝতেই পারছেন যে শর্করা জাতীয় খাবার যদি আমরা ঘন, ঘন খাই তাহলে ইনসুলিনটা বেড়ে থাকে। তো ইনসুলিন বেড়ে থাকার সঙ্গে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কি সম্পর্ক? ইনসুলিন হরমোনটা যদি বেড়ে থাকে দেহের মধ্যে এইভাবে, তাহলে নারী দেহের যে ডিম্বাশয় রয়েছে, মাফ করবেন, যেটাকে আমরা বলি ওভারি, সেই ওভারিতে নারী হরমোন ইস্ট্রোজেনের যে উৎপাদন, সেটা ঠিক মতন হয় না। তো আ নারী বা পুরুষ উভয়ের দেহেই মানে মানুষ হলেই মানুষের দেহে ১ম এ এই যে পুরুষালী বা নারীত্ব নির্দেশক যে হরমোনগুলো, এগুলো তৈরি হয় পুরুষ হরমোন হিসেবে। তো পুরুষ হরমোনগুলোকে সংক্ষেপে বলা হয় এন্ড্রোজেন টাইপের হরমোন। তো দেহের মধ্যে ১ম এ আপনার নারী দেহ হোক বা পুরুষ দেহ হোক, তৈরি হবে এন্ড্রোজেন। তো এন্ড্রোজেন তৈরি হয়ে গেলে পুরুষের ক্ষেত্রে সেটা এন্ড্রোজেন থাকলেই ঠিক আছে। কারণ এটা পুরুষের দেহ। কিন্তু নারীর ক্ষেত্রে এই হরমোনটার পরিবর্তন হয়ে ইস্ট্রোজেনে রূপান্তর হতে হয়। আর এই রূপান্তরটা করে হচ্ছে আমাদের ওভারি। মানে নারীদের ওভারি বা আ এই ডিম্বাশয়টা। এখন যদি দেহের মধ্যে ইনসুলিন হরমোনটা বেড়ে থাকে, তাহলে এই ডিম্বাশয়ের ভেতরে এই নারী হরমোন যেটা ইস্ট্রোজেন তৈরি করা, এন্ড্রোজেনকে ভেঙে ইস্ট্রোজেনে রূপান্তর করার কাজটা ঠিক মতন ঘটতে পারে না। ফলে এন্ড্রোজেন তো তৈরি হয়েছে। তার মানে আপনার দেহে পুরুষালী হরমোনটা বেড়েছে। এখন ডিম্বাশয়ের কাজ ছিল স্বাভাবিক সুস্থ শরীর হলে সে এই এন্ড্রোজেনকে ভেঙে ইস্ট্রোজেনে রূপান্তর করবে। ফলে এটার মাত্রা এমনিতেই কমে আসবে। তো তাহলে এটা হচ্ছে অ্যা কি বলে যে একটা আরেকটার বিপরীত ধরনের অ্যা একটা ঘটনা আরকি। এন্ড্রোজেনটা ভেঙে যখন ইস্ট্রোজেন বাড়তে শুরু করলো, তাহলে সঙ্গে, সঙ্গে এন্ড্রোজেনটাও কমতে শুরু করলো। এভাবে করে ঘটনাটা ঘটবে। তো যদি নারী হরমোনটা ঠিক মতন তৈরি হতো, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু যেহেতু আপনি এই সারাদিন ধরে এই ইনসুলিন হরমোনটাকে বাড়িয়ে রেখেছেন এবং ইনসুলিন হরমোনের উপস্থিতিতে একটা জটিল পথ অনুসরণ করে এই যে এন্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন উৎপাদন এটা যেহেতু বিঘ্নিত হয়, তাহলে ফলাফল যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার এন্ড্রোজেন যেটা সেটা তো কমে না। কারণ আপনি যথেষ্ট পরিমাণ এটাকে এই ইস্ট্রোজেনে রূপান্তর করতে পারছেন না। তো এন্ড্রোজেন যদি দেহের মধ্যে বেড়ে যায় তাহলে আপনার দেহটা হরমোনাল মানে হরমোন এই এন্ড্রোজেন হরমোনটা সারা দেহের সবগুলো কোষকে খানিকটা বলার চেষ্টা করে যে এটা তো একটা পুরুষের দেহ। তার মানে একটা পুরুষের দেহে যেই সমস্ত ঘটনা ঘটার কথা এই এন্ড্রোজেন হরমোন বেড়ে গেলে সেই ঘটনাগুলো আপনার দেহে ঘটতে থাকবে। আপনার দাড়ি গোঁফ হবে, আপনার কণ্ঠস্বর মোটা হয়ে যাবে, আপনার আম পুরুষদের যে ঘটনাগুলো ঘটে, অনেকের বুকে লোম হয়, মাথায় চুল পাতলা হয়ে যায়। কারণ পুরুষদের এরকম আম পুরুষালি টাক পড়ে। এই ঘটনাগুলো ঘটতে থাকে। এই অবস্থায় অ্যা নারীরা যেহেতু অনুভব করেন যে নারী হিসেবে তার যেই জিনিসগুলো তার দেহে থাকার কথা ছিল, সেইগুলো ঠিক মতন নেই এবং এদের মাসিক ঠিক মতন হয় না এবং তাদের দাড়ি গোঁফ গজাচ্ছে, এগুলো দেখলে উনারা মানসিকভাবে সাংঘাতিক চাপের মধ্যে পড়ে যান। খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যান। দুশ্চিন্তায় পড়লে আরো একটা বিপদ হয়। সেটা হচ্ছে যে দুশ্চিন্তায় যখন আপনি থাকছেন তখন আপনার দেহে কর্টিসল নামে একটা হরমোন নিঃসৃত হয়। কর্টিসল হরমোনটা হচ্ছে ভয়ের হরমোন। অর্থাৎ আমরা কোনো কারণে ভয় পেয়ে গেলে সেই ভয়ের অবস্থা থেকে উত্তরণের জন্যে এই হরমোনটার অ্যা প্রয়োজন পড়ে। এই হরমোন এসে আমাদের লিভারকে সংকেত দেয় যে তুমি প্রচুর চিনি তৈরি করো। কারণ আমি একটা বিপদের মধ্যে আছি। বিপদের সময় চিনি দরকার। তো কর্টিসল হরমোন বেড়ে গেলেই আমাদের লিভার তখন চিনি তৈরি করে। এখন এই মেয়েরা যারা এই অসুখে আক্রান্ত, তারা যখন আয়নার সামনে দাঁড়ান, কারো সামনে দেখা করতে যান, আ সঙ্গে, সঙ্গে তাদের মনের মধ্যে এই দুশ্চিন্তাটা ক্রমান্বয়ে মানে সবসময় চলতে থাকে। ফলে তাদের দেহে কোনো খাবার না খেলেও চিনির মাত্রাটা ক্রমান্বয়ে বেড়েই থাকে। আর ওই যে ১ চামচের জায়গায় ১০০ চামচ চিনি হয়ে গেলেও ইনসুলিন হরমোন ঝাঁপিয়ে পড়ে।
পড়ে সেটাকে সমাধান করার চেষ্টা করে। তো ফলাফলে দেখা যাচ্ছে যে তারা খাদ্য অভ্যাসের কারণে প্রধানত ইনসুলিনকে বাড়িয়ে রাখছেন এবং তার সঙ্গে যুক্ত হয় দুশ্চিন্তা যেটা কিনা চিনিকে আরো বাড়ায় এবং ইনসুলিনের প্রয়োজনীয়তাটা আরো বেশি করে হয়। তার মানে সারাদিন ধরে তারা এই মানে দিনের যদি ২৪ ঘন্টা সময়ের মধ্যে ধরুন ১৮ ঘন্টা, ১৯ ঘন্টা উনারা থাকেন হচ্ছে ইনসুলিন বেড়ে থাকা অবস্থায় এবং তখন তাদের দেহে এই যে ইস্ট্রোজেন হরমোনটা উৎপাদন এটার মাত্রা যায় কমে, এটা ঠিক মতন হয় না। ফলে আপনার দেহটা ক্রমান্বয়ে আরো বেশি পুরুষালী হতে শুরু করে। তো তাহলে এই অ্যাম ধারা যখন চলতে থাকে, তখন একজন নারীর দেহে যে মাসিক প্রক্রিয়াটা, চক্রটা সেটা ঠিক মতন হয় না। কারণ একটা পুরুষের দেহে তো এটা হওয়ার কথা নয়। তো ডিম্বাশয় থেকে ডিম তৈরি হবে এবং সেটা ধীরে, ধীরে প্রস্ফুটিত হবে। মানে আ আ কি যেন বলে যে আ ওই বয়সের সঙ্গে, সঙ্গে এটা ঠিক মতন বড় হবে এবং নিষেকের জন্য উপযুক্ত হবে। এরকম ঘটনাগুলো ঘটার জন্যে নারী হরমোনটা থাকা জরুরি। এখন নারী হরমোন যদি না থাকে, তাহলে এই কাজগুলো হয় না। এই কাজটা শুরু হয় কিন্তু অর্ধেক পথে গিয়ে তারপরে ওই নারী হরমোনের যখন খুব বেশি প্রয়োজন, সেই সময়ে নারী হরমোন না পেলে সে আর এগোতে পারে না। তো এগোতে না পারলে এই যে ডিম্বক যেগুলো বেরিয়ে এসছিল বা ডিম্বাশয় তৈরি করেছিল, সেইগুলো তখন সঠিকভাবে প্রস্ফুটিত হয়ে এগুলোর যে সঠিক ব্যবস্থাপনা সেটা হয় না। ফলে আপনার এই ডিম্বকটা ডিম্বাশয়ের দেয়ালের মধ্যে একটা গুটি আকারে আটকে যায়। তো আমরা যখন পরে এই অ্যাম আল্ট্রাসাউন্ড দিয়ে স্ক্যান করি, তখন দেখতে পাই যে এই নারীর ওভারিতে এরকম কতগুলো গুটি, গুটি রয়েছে। তো তখন বলা হয় আপনার তো ওভারিতে সিস্ট রয়েছে। আপনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত। তো তাহলে মূল সমস্যাটা কোনটা? মূল সমস্যাটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা হলো দেহের মধ্যে ইনসুলিন হরমোনের আধিক্যের কারণে এই ঝামেলাটা শুরু হলো। আর ইনসুলিন হরমোনটা বেড়ে থাকলে আমি শুরুতেই বলেছি যে এটা হচ্ছে মাস্টার রেগুলেটর হরমোন। এটা যদি মাত্রাতিরিক্ত থাকে তাহলে আমাদের দেহের অন্যান্য যে হরমোনগুলো সেগুলো স্বাভাবিক মাত্রায় থাকতে পারবে না। এগুলো মাত্রাটাকে দেহ উল্টোপাল্টা করে ফেলবে। তো তখন আপনি যদি আপনার হরমোন খু ই করেন, বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন সমস্ত কিছুই উল্টোপাল্টা। তো তাহলে যদি এই সমস্যাটুকু বোঝেন তাহলে আমাদের যেটা এই মূল সমস্যাটাকে সমাধান করার জন্য যেটার দিকে মনোযোগ দেওয়া দরকার সেটা হচ্ছে ইনসুলিন হরমোনটাকে স্বাভাবিক মাত্রায় নামিয়ে আনা। তো সেটা কিভাবে করব? এটার জন্য কোনো ঔষধ নেই। সেটা হচ্ছে ১ম কথা। সুতরাং যারা মনে করবেন যে, "ভাই আমাকে একটা ঔষধ দেন।" তাদের জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ঔষধ নাই, সুতরাং ঔষধ দিয়ে এই কাজটা হবে না। তো তাহলে সমাধানটা কি? সমাধান কি নেই? না, সমাধান আছে। এবং সমাধান আমি আসলে আপনাদেরকে এই যে আলোচনা করলাম তাতেই দিয়ে ফেলেছি যদি আপনারা ধরে থাকতে পারেন। আমি বলেছিলাম যে আমরা বারবার শর্করা জাতীয় খাবার খাই, তাতে রক্তে আমাদের চিনি বাড়ে এবং তাতেই আমাদের ইনসুলিন হরমোনের প্রয়োজন পড়ে। কিন্তু যদি আমি খাবার থেকে শর্করা জাতীয় খাবারগুলোকে কমিয়ে দিই অথবা না খাই এবং ঘন, ঘন না খাই, দিনে ৩ বেলার বেশি না খাই, তাহলে বারবার রক্তে চিনি বাড়বে না। বারবার রক্তে চিনি না বাড়লে আমার বারবার ইনসুলিন হরমোনের প্রয়োজন পড়বে না। তাই না? তাহলে এই যে সারাদিন ধরে ইনসুলিন হরমোনটা বেড়ে থাকা, সেটাও হবে না। তো সেটা না হলে আমাদের দেহ কিন্তু তাহলে পূর্বের যে সুস্থ অবস্থা, সেই অবস্থায় ফিরে যাবে। সুস্থ অবস্থায় ফিরে গেলে ধরুন দৈনিক আপনার যেখানে ১৬ ঘন্টা ১৭ ঘন্টা দেহে ইনসুলিন বেড়েছিল, সেটা যদি সব মিলিয়ে ৫ ঘন্টা, ৭ ঘন্টা বা ৮ ঘন্টাও হয়, তাহলেও তো আপনি একটা লম্বা সময় পাচ্ছেন যখন আপনার দেহে ইস্ট্রোজেন হরমোনটা ঠিক মতন উৎপাদন হবে। তাহলে তখন আপনি আপনার নারীত্বকে ফিরে পাবেন এবং নারীত্বকে ফিরে পেলে এই ইস্ট্রোজেন হরমোনটার উৎপাদন ঠিক মতন হলে এন্ড্রোজেন হরমোনটা কমে যাবে। কারণ এটাকে ভেঙেই তো আমাদের ইস্ট্রোজেনটা তৈরি হয়েছে। সুতরাং এটা কমে যাবে। তার মানে আপনার দেহ তখন অনুভব করবে এটা তো একটা নারীর দেহ। সুতরাং তখন আপনার এই যে দাড়িগোঁফ হওয়া বন্ধ হয়ে যাবে। কারণ নারীর দেহে তো দাড়িগোঁফ হয় না। তারপরে এই ওভারিতে সিস্ট হওয়া সেটাও হবে না। এবং আপনি এই সমস্ত সমস্যাগুলো থেকে অতি সহজেই আসলে মুক্তি পেতে পারেন। তো তাহলে খাবার থেকে তাহলে শর্করা বাদ দিতে হবে। কিন্তু প্রশ্ন থাকতে পারে যে শুরুতেই আমি বলেছি যে গ্লুকোজটা আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। এটা লাগবেই। তো তাহলে এটাকে যদি আমি বন্ধ করে দিই, একদম না খাই তাহলে বিপদ হবে না? জবাবটা হচ্ছে আসলে বিপদ হবে না। কেন?
কারণ আমাদের লিভার, আমাদের কলিজার মধ্যে ব্যবস্থা আছে যে দেহে যদি এই চিনির অভাব পড়ে, আমাদের লিভার দেহের যে চর্বি আছে এবং দেহের মধ্যে যে আমিষ আছে সেগুলোকে ভাঙিয়ে প্রয়োজনে যেটা লিভারের জন্যে অ্যাম সহজলভ্য সেটাকে ব্যবহার করে সে গ্লুকোজ তৈরি করে দিতে পারে। প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। অর্থ করলে দাঁড়ায় নতুন গ্লুকোজ তৈরি। তো আমাদের লিভার যখন নিজে এই গ্লুকোজ উৎপাদন করতে পারে, তখন আমাদের আর খাদ্য হিসেবে গ্লুকোজ খাওয়ার প্রয়োজন থাকে না। যদিও গ্লুকোজ আমরা বাঁচার জন্যে অপরিহার্য, কিন্তু গ্লুকোজ খাওয়া আমার জন্যে অপরিহার্য না। কারণ আমার লিভার, আমি যদি আমিষ এবং চর্বি যথেষ্ট পরিমাণে খাই, দেহের চাহিদা মতন খাই, তাহলে আমার লিভার করবে কি? সেখান থেকেই তৈরি করে দেবে। এই গ্লুকোজ তৈরি করে আমার গ্লুকোজের যে চাহিদা সেটাকে মিটিয়ে ফেলবে এবং এই প্রক্রিয়াটা বলা হয় ডিমান্ড ড্রিভেন, অর্থাৎ চাহিদার উপর নির্ভরশীল। চাহিদা যতটুকু, লিভার অতটুকুই গ্লুকোজ তৈরি করে তারপরে বন্ধ করে দেয়। ফলে আপনার রক্তে যে গ্লুকোজ আবার বেড়ে যাবে সাংঘাতিকভাবে, সেটা হয় না। তো তাহলে আমরা যদি খাবার থেকে শর্করা জাতীয় খাবারগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে বিপদের কোনো কারণ নেই। এই অবস্থায় যদি রক্তে এই শর্করা বা চিনির মাত্রাটা স্বাভাবিক থাকে এবং তাহলে ইনসুলিন হরমোনটা বাড়ে না। ইনসুলিন হরমোন না বাড়লে আমরা একটা লম্বা সময় পাই দেহটাকে অ্যা যে সঠিক যে হরমোনের উৎপাদন, সেই উৎপাদনের ব্যবস্থাটা চালু থাকার জন্যে বেশি সময় তখন আমাদের দেহ পায়। ফলে আপনার সমস্যা মিটে যেতে থাকে। কোনো ঔষধও প্রয়োজন হয় না। তাতেই আপনার সমস্যা মিটে যেতে থাকে। তো এখন অ্যাম অনেকে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটির চিকিৎসা করাতে চান। কারণ হচ্ছে এটা সমাধান না করলে গর্ভধারণ করা খুব কঠিন। অনেকেরই বন্ধ্যাত্বের পেছনে কারণ হচ্ছে এটা। তো সেজন্য তারা এটাকে চিকিৎসা করতে চান। কিন্তু আবার অন্য অনেকে যারা অলরেডি মা হয়ে গিয়েছেন বা যাদের ২ ৩ টে বাচ্চা রয়েছে, তারা এটাকে সমাধান করতে চান। কারণ তাদের দাড়ি গোঁফ গজাচ্ছে, তাদের দেখতে পুরুষ দেখাচ্ছে। এটা কেমন দেখায়? এটা ভালো লাগে না। তো সেজন্য তারা এটাকে সমাধান করার চেষ্টা করেন। কিন্তু এর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেই কারণে আপনার এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সমস্যাটার সমাধান করাটা অতি জরুরি। সে কারণটা কি? সে কারণটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম বলে যে অসুখগুলোকে আমরা বলি, যেমন টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপরে হৃদরোগ, এমনকি ক্যান্সার। এই অসুখগুলোর পেছনে এখন বিজ্ঞানীরা বলছেন যে সবথেকে বড় কারণগুলির একটা হচ্ছে দেহের মধ্যে অতিরিক্ত ইনসুলিন থাকা। দেহের মধ্যে অতিরিক্ত ইনসুলিন থাকলে সেটা আমাদের উচ্চ রক্তচাপের কারণ হয়। সেটা আমাদের রক্তনালীগুলোকে নষ্ট করে। ফলে রক্তে উচ্চ রক্তচাপের সমস্যা হয়। আম রক্তনালীকে নষ্ট করলে সেখানে হৃদরোগের কারণ হয়। তারপরে অ্যাম এই অতিরিক্ত ইনসুলিনের কারণে কিডনির ভেতরে যে সরু রক্তনালীগুলো আছে সেগুলো নষ্ট হয়। তাতে কিডনি নষ্ট হয়। তো অতিরিক্ত ইনসুলিনের কারণে, ইনসুলিন যেহেতু একটা গ্রোথ হরমোন বলা হয়, অর্থাৎ ইনসুলিন যখন রক্তে বেড়ে থাকে তখন আমাদের দেহটার বড় হওয়ার মানসিকতা বা উৎসাহ পায়। বড় হতে উৎসাহ পায়। তো যখন দেহে এরকম মাত্রাতিরিক্ত উৎসাহ আসে ইনসুলিন থেকে, কারো ক্ষেত্রে সেখান থেকেই ক্যান্সার শুরু হয়। তার মানে শুধুমাত্র যে আপনাকে দেখতে খারাপ দেখাচ্ছে সেজন্যে আপনার চিকিৎসা দরকার, তা নয়। শুধুমাত্র যে আপনি মা হতে পারছেন না সেজন্য আপনার চিকিৎসা দরকার, তা নয়। বরং ভবিষ্যতে আপনি যেন টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত না হন, আপনি যেন উচ্চ রক্তচাপে না ভোগেন, আপনার হৃদরোগজনিত কারণে যেন সমস্যা না হয়, স্ট্রোক করে যেন আপনি স্ট্রোক বা এই ব্রেইনে স্ট্রোক করে যেন না মরেন, আপনার কিডনি যেন নষ্ট না হয়, আপনার উম মস্তিষ্ক যেন সঠিকভাবে কাজ করতে পারে, এই জিনিসগুলো নিশ্চিত করার জন্যেও আপনার ইনসুলিনের মাত্রাটাকে স্বাভাবিক রাখাটা দরকার। তো তাহলে সমস্যাগুলো অনেক। কিন্তু সমাধান যেহেতু একটাই এবং সমাধানটা যেহেতু আসলে খাদ্য অভ্যাস ভিত্তিক, সে কারণে আপনি যদি খাদ্য থেকে শর্করাটাকে কমিয়ে দেন ভীষণভাবে অথবা বাদ দিয়ে দেন একেবারে, মাছ, মাংস, ডিম এগুলোকে বেশি করে খাবেন। সবুজ শাকসবজি খানিকটা খেতে পারেন।
কারণ সেগুলোতে চিনি খুব বেশি থাকে না এবং সেগুলো হজম হয়ে আমাদের রক্তে চিনি বাড়ায়ও খুব ধীরে, ধীরে। ফলে ওই হঠাৎ করে চিনি বেড়ে গেলে যে হঠাৎ করে ইনসুলিনের প্রয়োজন পড়ে সেই ঘটনাটা ঘটে না। অতি দ্রুত রক্তে চিনি বেড়ে গেল এবং তাতে ইনসুলিন ঝাঁপিয়ে পড়তে হলো, এই ঘটনাটা ঘটে না। তো সেজন্য সবুজ শাকসবজি আপনারা খানিকটা খেতে পারেন। তবে সবুজ শাকসবজি খাওয়ার বিরুদ্ধেও এখন অনেক যুক্তি বেরিয়ে আসছে। সবুজ শাকসবজিকে আমরা যতটা নিরাপদ বা নির্ভেজাল মনে করি বা নিষ্পাপ মনে করি, আমাদের জন্য যতটা পুষ্টিকর মনে করি, সম্প্রতি এ সম্পর্কে প্রশ্ন তুলে কিছু গবেষণা দাবি করছে। অর্থাৎ এগুলো আমাদের জন্য যতটা উপকারী বলে দাবি করা হতো, এখন গবেষণা বলছে যে এগুলো অত উপকারী না এবং কিছু, কিছু ক্ষেত্রে এগুলো আসলে আমাদের জন্য ক্ষতিকর। খুব বাজে রকমেরই ক্ষতিকর। যেমন একটা উদাহরণ দেই, আমরা যে ডাল জাতীয় খাবার যেগুলো খাই, বাদাম যে খাই, এগুলোর মধ্যে লেকটিন নামে একটা জিনিস থাকে, যেটা আমাদের জন্যে ক্ষতিকর। লেকটিন নামে একটা প্রোটিন, যেটা মানুষের জন্যে ক্ষতিকর। লেকটিন আমাদের দেহের মধ্যে, দেহের যে কোষগুলো রয়েছে, সেখানে ইনসুলিন হরমোনটা যেই দরজার মধ্যে গিয়ে যুক্ত হয় এবং আমাদের কোষগুলোর মধ্যে একেকটা হরমোনের জন্য একেকটা দরজা থাকে। তো এই এই ইনসুলিনের যে দরজা, সেই দরজার মধ্যে লেকটিনটা গিয়ে যুক্ত হতে পারে এবং ইনসুলিন হরমোন যেই কাজগুলো করে, দেহের মধ্যে লেকটিন বেড়ে গেলে সেই কাজগুলো তাহলে বেড়ে যেতে পারে। যেমন ইনসুলিন হরমোনের কাজ হচ্ছে দেহের মধ্যে শক্তি জমা করা, চর্বি তৈরি করা। তার মানে আপনি যদি লেকটিন জাতীয় মানে এমন খাবার খান যার মধ্যে লেকটিন রয়েছে, সেটাতে যদি শর্করা থাকে তাহলে তো আপনার প্রথমত এই ইনসুলিন বাড়বে। দ্বিতীয়ত এর লেকটিনের কারণে আরো শক্তিশালীভাবে আপনার দেহে চর্বি জমার প্রক্রিয়া শুরু হবে। তো ফলে আপনি বিপদের মধ্যে পড়বেন। আপনার ওজন কমানোটা কঠিন হয়ে দাঁড়াবে। তো সেজন্যে আ এই জাতীয় খাবারগুলো আপনি পরীক্ষা করে দেখতে হবে যে এগুলো খেলে আপনার আসলে ওজন কমার বা আপনার এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে সমস্যাটা সেটা কি সমাধানের দিকে যাচ্ছে নাকি যাচ্ছে না? নাকি ধীরে, ধীরে যাচ্ছে? তো এর উপর ভিত্তি করে আপনি এটা হয় খাবেন বা খাবেন না বা কমিয়ে খাবেন ইত্যাদি। এটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আবার সঙ্গে এগুলো যে খেতেই হবে তাও নয়। সুতরাং কারো, কারো যদি থাকে, উপায় থাকে, আপনার যদি আর্থিক সামর্থ্য থাকে, তাহলে আপনি মাছ, মাংস, ডিম ছাড়া আর কিছু খাবেন না, সেটাও করতে পারেন। মাছ, মাংস, ডিম, চর্বিযুক্ত মাছ যদি আপনি বা মাংস যদি খান, তাহলে আপনার দেহে প্রচুর চর্বির সরবরাহ হবে। আর যদি ডিম খান বা মাছ খান, তাহলে সঙ্গে একটু বাটার মিশিয়ে খাবেন, ঘি মিশিয়ে খাবেন, তাহলে দেহে ভালো চর্বি প্রবেশ করবে। ফলে আপনার যদি চিনির প্রয়োজন হয়, দেহ করবে কি এইগুলোকে ভাঙিয়ে চিনি তৈরি করে দেবে দরকার মতন। তো তাহলে আপনার দেহ এই ইনসুলিনের প্রভাবমুক্ত থাকবে এবং একে তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আপনার হবে না বা থাকলে সেটা সেরে যাবে। সঙ্গে আপনার ভবিষ্যতে যে টাইপ 2 ডায়াবেটিস হবার যাত্রাটা শুরু হয়েছিল, সে যাত্রাটা বন্ধ হয়ে যাবে। উচ্চ রক্তচাপ তৈরি হওয়ার জন্য যে পথ শুরু হয়েছিল, সেটা বন্ধ হয়ে যাবে। আপনার দেহের ওজন যে আপনি কিছুতেই কমাতে পারছিলেন না, এখন স্বাভাবিকভাবেই মানে কোনো রকম প্রচেষ্টা ছাড়াও দেখবেন ওজন কমতে শুরু করেছে। অনেকে বলে এই সময় তো পানিটা শুধু কমে। শুরুতে ২ সপ্তাহ পানি কমবে, ঠিক। কারণ অকারণে আপনার দেহের মধ্যে এই পানিটা আটকে ছিল। ইনসুলিন হরমোনটা বেড়ে থাকলে দেহের ভেতর থেকে লবণ নিষ্কাশন বন্ধ থাকে। তো সারাদিন যদি আপনি ইনসুলিন বাড়িয়ে রাখেন তাহলে সারাদিন ধরেই লবণ বেরোচ্ছে না। সারাদিন ধরেই এই লবণ আপনার দেহের মধ্যে আটকে থাকছে। লবণ যেখানে থাকে সেখানে পানি আটকে থাকে। ফলে আপনার দেহে অতিরিক্ত পানি জমে আপনি মোটা হয়ে রয়েছেন। অথচ এই পানির কোনো প্রয়োজন যে আছে তা নয়। তো আমি যে খাদ্যাভ্যাসের কথা বললাম, যদি এইরকম খাদ্যাভ্যাস কেউ করেন যে খাবারের মধ্যে শর্করা থাকবে না, মাছ, মাংস, ডিম দিয়ে আপনি পেট ভরে খাবেন। সঙ্গে ঘি মিশিয়ে পেট ভরে খাবেন। কোনো ক্যালোরির হিসাব করার দরকার নাই। পেট ভরে খাবেন এবং তারপরে ক্ষুধা পাওয়ার আগ পর্যন্ত আর খাবেন না। ওই যে মিড মর্নিং স্ন্যাক দরকার নাই। আপনার যদি ৩ টার সময় ক্ষুধা পায়, সকালে ৮ টার সময় ৫ টা ডিম খেয়ে নিয়েছেন। তারপরে বিকেল ৩ টার সময় আপনার হয়তো ক্ষুধা পেল। ভালো কথা, তখন ৩ টার সময় খাবেন। যদি ১ টার সময় ক্ষুধা পায়, ১ টার সময় খাবেন। কিন্তু তখনও খাবার খাবেন এইরকম আমিষ এবং ফ্যাট বেশি করে এবং শর্করা জাতীয় খাবারগুলোকে না খেয়ে পারলে খাবেন না। আর যদি খুব খেতে ইচ্ছেই করে তাহলে অল্প পরিমাণে খাবেন। তাহলে আপনার দেহে আগে যে সারাদিন ধরে ইনসুলিন বেড়ে থাকার যে ঘটনাটা ঘটছিল, এখন সেটা আর ঘটবে না। এটা না ঘটলে আপনি আবার একজন
সুস্থ নারীতে রূপান্তর হবেন। আপনার দেহে যে হরমোনাল ইমব্যালেন্স দেখবেন সেই যে জটিল সমস্যা সেটা এমনিতেই উবে গিয়েছে, নাই। এবং আপনি ভবিষ্যতে ক্যান্সার, টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির রোগ, মস্তিষ্কের অসুখ, সেটা নিউরোলজিক্যাল অসুখও হতে পারে, আবার মানসিক অসুখও হতে পারে। সেইগুলো থেকে অনেক বেশি সুরক্ষিত থাকবেন। আপনার জীবন হবে অনেক বেশি আনন্দময়। তো তাহলে আশা করি এই আলোচনা থেকে আপনারা পলিসিস্টিক ওভারিয়ান অসুখটি কী সেটা বুঝতে পেরেছেন এবং কিভাবে এটা শুরু হয় আপনাদের দেহে সেটা বুঝতে পেরেছেন এবং কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে সেটা বুঝতে পেরেছেন আশা করি। আমি যে খাদ্যাভ্যাসের কথা বললাম, এইরকম খাদ্য অভ্যাস করলে যেহেতু দেহে ইনসুলিনের মাত্রা কমে যায়, তার মানে কিডনির মধ্যে দিয়ে প্রচুর লবণ নিষ্কাশন হয়। লবণ দেহ থেকে সহজেই বেরিয়ে যায়। তো এইরকম অভ্যাস যদি কেউ করেন, তাকে সেজন্যে লবণ বাড়িয়ে খেতে হয়। আমাদেরকে বহুদিন ধরেই বলা হয়েছে, "লবণ খাবেন না, আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে।" কিন্তু যে কথাটি বলা হয় না, সেটা হচ্ছে যে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার খাওয়ার কারণেই আসলে উচ্চ রক্তচাপটা হয়। কিন্তু শর্করাগুলো খাওয়ার সঙ্গে আমরা তো একটু লবণ খেয়েই থাকি। সেজন্য দোষটা আমরা লবণকে দিয়ে পার পেয়ে যাই। যদিও আসল অপরাধী হচ্ছে আপনার ওই শর্করাটা। চিপস খাচ্ছেন, তার মধ্যে লবণ বেশি, সেটাকে দোষ হিসেবে দেখছেন। চিপসটা যে হচ্ছে আসলে কার্বোহাইড্রেট, শর্করা, যেটা হজম হয়েই গ্লুকোজে রূপান্তর হবে, এটার দিকে কেউ তাকাচ্ছে না। ফলাফলে আমরা বিভ্রান্তির মধ্যে থাকছি এবং ডাক্তারের কাছে গেলে আমরা মনে করছি, কি না জানি জটিল একটা অসুখ হয়েছে রে! অথচ অসুখটা অতি সাধারণ, অতি সহজ। যদি সঠিক এই খাদ্যাভ্যাস আপনারা অনুসরণ করেন, সকালে, দুপুরে এবং রাতে ৩ বেলায় এই খাদ্যাভ্যাস এভাবে করে করেন, তাহলে দেখতে পাবেন যে এই অসুখটি আপনার দেহ থেকে বিদায় নেবে। আপনার ঘুম ভালো হবে। আপনি মানসিকভাবে অনেক প্রশান্তির মধ্যে থাকবেন এবং আরো অনেক রকমের উপকার আপনি পাবেন। এই পদ্ধতি অনুসরণ করলে আপনার দেহে কিটোন উৎপাদন হওয়ার কথা। কিটোন আপনার মস্তিষ্কের জন্যে সুপার ফুড। তো দেহের মধ্যেই তৈরি হবে কিটোন এবং সেটাকে আপনার মস্তিষ্ক অতি পছন্দ করে ব্যবহার করবে। ফলে আপনার মস্তিষ্কের য যদি কোনো রকমের ঘাটতি তৈরি হয়ে থাকে, আপনি আ হয়তো চিন্তা করতে গেলে আপনার কষ্ট হয়, আ আপনার চিন্তাভাবনাগুলি কুয়াশাচ্ছন্ন, সঠিকভাবে ভাবতে পারেন না। দেখবেন সেগুলোও উঠে যাচ্ছে। মস্তিষ্ক চমৎকারভাবে কাজ করবে। তো যাই হোক, ইত্যাদি, ইত্যাদি অনেকগুলো বেনিফিট পাবেন। ক্যান্সার রোগ হওয়ার ঝুঁকি আপনার অনেক কমে যাবে। তো সুতরাং এই অসুখে যারা আক্রান্ত রয়েছেন, দুর্ভাবনা করার পরিবর্তে এখন আপনাদের উচিত খাদ্যের দিকে মনোযোগ দেওয়া। আপনি যে খাবারগুলো খাচ্ছেন তার থেকে ভাত, রুটি, আলু, বিভিন্ন রকমের যে ফল, তারপরে অ্যাম বাদাম, বিভিন্ন ডাল, তারপরে মাটির তলার যে সবজি যেগুলো হয় মিষ্টি আলু, এইগুলোকে যতটা সম্ভব বাদ দিয়ে দেবেন এবং যতটা সম্ভব বাদ দিয়ে দেওয়া বলতে দৈনিক ধরুন ৫০ গ্রামের বেশি কিছুতেই খাবেন না হয়তো। কারণ যতটা সম্ভব বাদ দিয়েও যদি আপনি ৩০০ গ্রাম খান, তাহলে ফল পাবেন না। কারণ ৩০০ গ্রাম দেহের জন্যে অনেক বেশি। তো সর্বোচ্চ আপনি হয়তো ৫০ গ্রাম পর্যন্ত শর্করা দিনে খেলেন। আর বাকি খাবার আপনার হলো ওই মাছ, মাংস, ডিম এবং সবুজ শাকসবজি খানিকটা যদি খান, তাহলে সেটা খাবেন। তাহলে আপনার দেহটা প্রাকৃতিকভাবেই দেখবেন কয়েক সপ্তাহের মধ্যে ভালো হতে শুরু করেছে। আপনি চমৎকার অনুভব করবেন। আপনার দৈহিক যে লক্ষণগুলো, যেগুলো অসুখের লক্ষণ, সেগুলো আস্তে, আস্তে কমে যেতে শুরু করবে এবং আপনি আপনার যে সুস্থ জীবন, সেটাকে ফিরে পাবেন। কিন্তু অনেকে আবার বলে, "এটা কি আসলে রোগ সেরে যাওয়া?" এটা রোগ সেরে যাওয়া বলব না। আপনি যদি আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যান, আবার যদি গাদা, গাদা শর্করা খেতে শুরু করেন সারাদিন ধরে, আপনার অসুখটি আবার হবে। তো সেজন্যই আমি এটাকে বলি খাদ্য অভ্যাস নির্ভর অসুখ। আপনি যদি এই সঠিক খাদ্য অভ্যাসটি ধরে রাখেন, সারা জীবন ধরে রাখলে সারা জীবনেও আপনার এই অসুখ আর ফিরে আসবে না। কিন্তু যদি আপনি এই খাদ্য অভ্যাসকে ছেড়ে দিয়ে এমন খাদ্য অভ্যাস করেন যেটা আপনার এই অসুখটাকে ঘটায়, তাহলে আপনার অসুখ আবার ফিরে আসবে। তো অবশ্যই যারা একবার এই অসুখের হাত থেকে মুক্তি পায় এবং তারা অনুভব করে যে কত আম আগের তুলনায় তারা কত ভালো অনুভব করছেন, তারা আর সাধারণত এই খাদ্যাভ্যাসে পুরনো খাদ্যাভ্যাসে ফিরে যান না।
মাঝে মাঝে জন্মদিনে গেলেন, একটা বিয়ের অনুষ্ঠানে গেলেন, তখন একদিন অনিয়ম করলে কিছু হয় না। আমাদের দেহ সেটাকে মানিয়ে নিতে পারে। সেটা আসলে ঝুঁকির কোনো বিষয় নয়। সুতরাং নারীদের যে আমি ডায়েট করছি, আমাকে এই দেখতে হবে, সেই দেখতে হবে, সেটারও দরকার নেই। আপনি যদি এই মূলনীতিটা অনুসরণ করেন তাহলে দুশ্চিন্তাও করবেন না। এমনিতেই আপনার দেহ সঠিক জায়গায় চলে আসবে। কারো সময় একটু বেশি লাগবে, কারো সময় একটু কম লাগবে। কিন্তু উপকারটা বা পরিবর্তনটা আপনি অতি অল্প সময়ের মধ্যেই অনুভব করতে শুরু করবেন যে দেহ ভিন্নভাবে চলতে শুরু করেছে। আপনার মাসিক ঠিক মতন হতে শুরু করেছে। আপনার নারী হিসেবে আপনার মন একটা নারীর মতন করে আচরণ করছে। তো ইত্যাদি ঘটনাগুলো ঘটতে থাকবে। তো যারা এই সমস্যার সমাধানের জন্যে অলরেডি ঔষধ খাওয়া শুরু করেছেন, অনেকে মেটফর্মিন খাচ্ছেন। মেটফর্মিন কিন্তু যদি ভেবে দেখেন ঠিক একই কাজ করে। রক্ত থেকে চিনিটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে। তো ঔষধ খেয়ে মানে ১ম এ আপনি চিনি খাচ্ছেন, তারপরে ঔষধ খেয়ে চিনি কমানোর চেষ্টা করার পরিবর্তে শুরুতে চিনিটা না খেলেই তো ভালো, তাই না? সেটাই তো সহজ সমাধান। তাহলে আর ঔষধটাও খেতে হয় না। অনেকে আবার জন্ম নিয়ন্ত্রণের জন্য যে বড়িগুলো ব্যবহার করা হয়, সেই বড়ি ব্যবহার করে হরমোনাল ইমব্যালেন্সকে আ ম্যানেজ করার চেষ্টা করেন। তো সেটা যদি কেউ করেন তাহলে এই ডায়েট করার সময় অবশ্যই একজন চিকিৎসকের সহায়তা নিয়ে করবেন। কারণ ডায়েট করার কারণে যদি আপনার দেহটা ভালো হতে শুরু করে, তাহলে তো ওই ঔষধগুলোর আর প্রয়োজন পড়বে না। তখন একজন চিকিৎসক আপনাকে লিখে দিতে পারবেন যে ঠিক আছে আপনার ঔষধ না খেলেও চলবে এবং তখন আপনি ওষুধ খাওয়াটা বন্ধ করে দেবেন। তো এইভাবে করে আপনি উপকৃত হতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটিকে আর লম্বা করব না। কিন্তু আশা করি বুঝতে পারছেন যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কেন একটা সহজ, সরল অসুখ, কিভাবে এটাকে সারিয়ে ফেলাটাও অত্যন্ত সহজ এবং কেন এটাকে শুধুমাত্র এই অসুখের জন্যে নয়, বরং ভবিষ্যতে যেন আমরা অনেকগুলো অসুখ থেকে বেঁচে থাকতে পারি, সেই কথা খেয়াল রেখে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাকে আজকেই সমাধান করে ফেলার চেষ্টা করা উচিত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যদি কারো প্রফেশনাল হেল্প দরকার হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আম আমার চেম্বারে আমি প্রফেশনাল হেল্প আপনাদেরকে দিই। আমার সঙ্গে বসে আপনারা এই বিষয়গুলো বিস্তারিত আ আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নগুলোর জবাব আমার কাছ থেকে পেতে পারবেন। যদি চিকিৎসকের সহায়তা প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে সেরকম চিকিৎসকও রয়েছেন যারা আপনাদেরকে আ এই ঔষধ পরিবর্তনের ক্ষেত্রে সহায়তা করতে পারবেন। যদি এরকম সাহায্য কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন। easyhealtheducation.com এ হচ্ছে আমার ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের মাধ্যমে। পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই আশা রেখে আজকে এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।